আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গ্রীষ্মকালীন দাভোস সম্মেলন শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সাথে। প্রধানমন্ত্রীর চীন সফরে বিনিয়োগ, অবকাঠামো এবং বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা খাত। সামরিক সক্ষমতা বাড়ানোর মোক্ষম সময় বলছেন বিশ্লেষকরা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তা, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি। নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা। সিরাজগঞ্জে যমুনার তীররক্ষা বাঁধে ভাঙন। নওগাঁ সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ 9 জনকে বিএসএফ এর পুশিনের চেষ্টা, বিজিবির বাধা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন। এবং সমালোচকদের জবাব দিয়ে স্বমহিমায় ফিরলেন রোনালদো। উজবেকিস্তানকে বিধ্বস্ত করল পর্তুগাল। গোলশূন্য ড্রয়ের রেকর্ড ইংল্যান্ডের। ভোরে মাঠে নামছে ব্রাজিল। এবারে বিস্তারিত। চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় বিকেলে ডালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে বেইজিং পৌঁছান তিনি। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এদিকে সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথেও বৈঠক করেন তারেক রহমান। কাল দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াংয়ের সাথে। বেইজিং থেকে মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দানিয়াল থেকে হাই স্পিড ট্রেনে বেইজিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মেইজুন। লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে। দেয়া হয় গার্ড অফ অনার। সেখান থেকে সরাসরি বেইজিং এর রাষ্ট্রীয় অতিথি ভবনে রওনা হন প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং এর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী 4 দিনের সফরে প্রথমে গত সোমবার রাতে দালিয়ান আসেন। সোমবার তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার সকাল থেকে। বেইজিং এর গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী লি কুয়াং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং পরদিন শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। 13টি সমঝোতা স্মারক সহ 17টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। উষ্ণ অভ্যর্থনার মধ্যে দিয়ে বেইজিং এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিল চীন সরকার। এই সফরে 2টি চুক্তি সহ 17টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। চীন বাংলাদেশের মধ্যে অবকাঠামো, প্রযুক্তি আর উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত সম্পর্ক আরো জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনের বেইজিং থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে বিনিয়োগ, অবকাঠামো, অর্থায়ন এবং বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি প্রতিরক্ষা খাতও গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দিল্লির চোখে উপমহাদেশকে দেখার চিরায়িত প্রবণতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসায় সামরিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশের জন্য এটি মোক্ষম সময়। এছাড়া সফরে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চীনের সাথে কেবল চুক্তি স্বাক্ষরই নয়, বাস্তবায়নের দর কষাকষিতেও মনোযোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা নিয়ে এখন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে প্রায় 15টি চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হচ্ছে। এর আওতায় পদ্মা ব্যারেজ নির্মাণ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, চীনের জন্য আলাদা শিল্প পার্ক স্থাপন, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি এবং যোগাযোগ অবকাঠামো গুরুত্ব পেতে পারে। প্রায় $6 বিলিয়ন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনা সহায়তা নিয়েও বেইজিংয়ের সাথে আলোচনা হতে পারে ঢাকার। বিশ্লেষকরা বলছেন, চীন থেকে অর্থনৈতিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারলে এই সফর বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা। দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, তারপরে আপনার তিস্তা ব্যারেজ,
গঙ্গা ব্যারেজ এগুলি নিয়ে আলোচনা হবে। চুক্তি হবে কিনা আমরা জানি না। পাওয়ার স্টেশন হয়ে গেছে, সেগুলি তার ক্যাপাসিটি অনুযায়ী উৎপাদনে যেতে পারছে না। ট্রান্সমিশন লাইন এবং গ্রিড লাইনে চীনা অর্থায়ন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আমাদেরকে পিন পয়েন্ট করতে হবে যে কোনটা আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের যে ট্রেড ইমব্যালেন্স, সেক্ষেত্রে হয়তো চীন আমাদের কিছু ছাড় দিবে, যে কনসেশনগুলো আমাদের দিবে সেই কনসেশনগুলো যেন এমন কোনো প্রোডাক্টে হয় না যে প্রোডাক্ট আরও আমাদের চেয়েও কম প্রাইসে চীন উৎপাদন করে। আর আমাদের ক্ষেত্রে প্রস্তাব থাকবে প্রধানত যেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো আমরা আরও কমে খরচে যেন করাতে পারি এবং ইন্টারেস্ট রেটটা যেন কমে আসে। শুধু বিনিয়োগ নয়, প্রধানমন্ত্রীর সফরটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক মাত্রাও। তাই আলোচনার টেবিলে প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারেই জোর দেওয়ার পরামর্শ তাঁদের। বিশেষ করে এবার J10 J17 কথা আসছে, 2 স্কোয়াড্রনের মতো J10 কিনতে পারি। তো আমার মনে হয় যে এটা খুব একটা ভালো উদ্যোগ হবে। সিলেট সীমান্ত অথবা আমাদের হিল ট্র্যাক্স অথবা আমাদের কক্সবাজারে সেই সমস্ত এলাকাতে কিন্তু আমাদের আর্মার্ড হেলিকপ্টার অথবা হেলিকপ্টার গানশিপ, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলি নিয়েও কিন্তু আমাদের এখন আলোচনা করার পর্যায়ে চলে আসছে। পশ্চিমা অস্ত্র পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকগুলি শর্ত থাকে। প্রতিবেশী যদি খুব শক্তিশালী হয় তার দিক থেকে আপত্তি থাকে। অস্ত্র বিক্রির ক্ষেত্রে কিন্তু সেই ধরনের ইচ্ছা অন্য তৃতীয় কোনো দেশেরটা কিন্তু চীন অ্যাকোমোডেট করবে না। চীন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, যখনই আমরা স্বার্থগত বিষয়ে কারো কথা বলি এই সকল বড় রাষ্ট্রগুলোর সাথে, তখন কিন্তু দেখা যায় যে কারোর না কারো স্বার্থ নষ্ট হয়। প্রতিবেশী দেশে যেভাবে নিরাপত্তাকে দেখা হয়, তাদের যে সকল নিরাপত্তার ক্ষেত্রে যে সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়, সেটার বিপরীতে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করাটাই হলো আমাদের যুক্তিসঙ্গত। কারণ আমরা যদি একই ধরনের অস্ত্র ব্যবহার করি তাহলে তো আমাদের আসলে সামর্থ্য বাড়ে না। সব মিলিয়ে সফরটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের নয়, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশল এবং আঞ্চলিক অবস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চিনি কলসহ লোকসানি শিল্প কারখানাগুলোকে বিকল্প পণ্যের উৎপাদনে ব্যবহার করা হবে বলে জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীতে ERF এর কর্মশালায় তিনি বলেন, কেবল 3 মাস সচল থাকে দেশের চিনি কলগুলো। অন্যদিকে পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহের অভাবে চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে দেশের সার কারখানাগুলো। মিজান শাহজাহানের রিপোর্ট। ব্যক্তি মালিকানাধীন ব্যবসা জাতীয় বাজেট 2026-27 এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন ও অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ERF। এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন NBR এর সদস্য ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী ও এসএমই ফাউন্ডেশনের MD আনোয়ার হোসেন চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় বাজেটে এসএমই ফাউন্ডেশন, ইটকল এবং BIFFL এর অনুকূলে 2000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রী রেখেছেন। যে সক্ষমতাই হবে রাজস্ব আদায়ের অন্যতম একটি বড় বিষয়। সেই সক্ষমতার দিক থেকে যারা বড় আছে দে উইল পে মোর, এই যে ফিলোসফিটি আছে সেই ফিলোসফিতে আমরা আসলে যেতে পারিনি অনেক বছর। এ সময় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বাজেটের আকার বাড়ালেও কর্মসংস্থান বাড়াতে পারেনি। এবার কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের আকর্ষণের দিকে নজর দিচ্ছে সরকার। যে সমস্ত জিনিসের উপর আমরা solely আমদানি নির্ভর, সেইগুলির এক একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ স্টোরেজ আমরা বিল্ড আপ করব। এই দেশটাকে আরো বিনিয়োগযোগ্য, আকর্ষণীয় করে তোলা। বেশি বেশি যদি ইনভেস্টমেন্ট আসে, আপনার জিডিপির সাইজ বড় হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি জানান, আখ উৎপাদন হতে 14 মাস সময় লাগে। মাত্র 3 মাস সচল থাকে দেশের চিনি কলগুলো, ফলে সবগুলোই লোকসান গুনছে। এবার এসব কারখানাকে অন্য শিল্পের জন্য বরাদ্দের কথা ভাবছে সরকার। সবগুলি ফ্যাক্টরির, সবগুলির ইতিমধ্যে স্থাপিত প্রতিষ্ঠানের পূর্ণ ক্ষমতা যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে আমরা শিল্প প্রবৃত্তি বেশ কয়েক পয়েন্ট আপ দেখতাম। যত দ্রুত সম্ভব আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাইয়ের ব্যবস্থা করা, যাতে ইতিমধ্যে ইনস্টল ফ্যাক্টরিগুলি তার পূর্ণ ক্ষমতায় চলতে পারে। মন্ত্রী জানান, সরকার দেশীয় শিল্পের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে তৎপর রয়েছে। বছরে 65,000 কোটি টাকা জিডিপিতে যোগান দেয় বেসিক শিল্প নগরী। তাই অর্থনীতিকে শক্তিশালী করতে এসএমই খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বক্তারা। একটা প্রাণ প্রবাহ থাকে। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। যেটা আমি বলেছি 10 কোটি টাকা করে। আগামী অর্থ বছরে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার সহ 16টি ব্যবসা খাত। সংসদে এক লিখিত প্রশ্নের টেবিলে উত্থাপিত জবাবে এমন তথ্য জানান অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী আরও জানান, বিগত 2024-25 অর্থ বছরে ভ্যাট বাবদ রাজস্ব আয় হয়েছে 1,41,586 কোটি টাকা।
ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্টুরেন্ট, তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, প্লাস্টিকের ও সিরামিকের, গৃহস্থালী পণ্য, জুতার দোকান, স্যানিটারি ও ফিটিংস এবং টাইলসের দোকান, ঢেউ টিনের দোকান, রড ও সিমেন্ট এবং ফার্নিচার বিক্রেতা। তারেক রহমানের চীন সফরে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জানান, এই সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগ উপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। রুহুল কবির রিজভী জানান, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। চীনের সাথে বাংলাদেশ, বিশেষ করে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। সে ব্যাপারে দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে যমুনা, তিস্তা, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি বাড়ছে। এদিকে পানির চাপে যমুনার তীর রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। এছাড়া রংপুরের গঙ্গাচড়া তিস্তা সেতু রক্ষা বাঁধেও ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুদ রানা। বর্ষা মৌসুমের শুরুতে ভয়াল রূপ ধারণ করেছে যমুনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এক সপ্তাহ ধরে বাড়ছে যমুনার পানি। পানির তীব্র চাপে শুরু হয়েছে নদী ভাঙন। সিরাজগঞ্জ সদর ও চৌহালি উপজেলা নদী তীর রক্ষা প্রকল্পের প্রায় 30 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে হুমকির মধ্যে রয়েছে বাহুকা, ইতালি, গজারিয়া, ভেউরামারা সহ আশপাশে বেশ কয়েকটি গ্রামের ফসলের জমি সহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা। বাড়িটা আমাদের ছেলে এই জায়গাতে, এই উত্তর সাইডটাই, সে বাড়িটা ভেঙে গেছে, সব চলে গেছে। ভেঙে গেলে এবারে যে দুমসে চলে যেতেছে, এর মধ্যে তিল আছে, পাট আছে, আর ওই সাইডে চাইনিজের জমি আছে, এগুলো সব চলে যাবে। এখানে আসলে প্রকৃতপক্ষে হঠাৎ করে এই ভাঙন শুরু হয়েছে এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু হচ্ছে। ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। পুরো এলাকাটাই আমরা সার্ভে করতেছি, যেহেতু পানি এখন বৃদ্ধি পাচ্ছে, যদি কোথাও এরকম গভীরতা সৃষ্টি হয় যাতে ভাঙ্গার আগে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। স্থায়ী বাঁধের জন্য অলরেডি আমি ডিও লেটার দিয়েছি, আমি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব। উজানের ঢলে রংপুরের গঙ্গাচড়া তিস্তা সেতু রক্ষা বাঁধেও ভাঙন দেখা দিয়েছে। এলাকা পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির প্রকৌশলীর। আমরা চাই এটা সমস্যা সমাধান করতে, আইদার এলজিডি করুক অথবা পানি উন্নয়ন বোর্ড করুক। আমরা চাই জনগণের সমস্যাকে ইমিডিয়েটলি দূর করতে। এদিকে দেশের সব প্রধান নদ নদীর পানি এখনো বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টের পানি বিপদ সীমার কাছাকাছি উঠে এসেছে। আগামী 5 দিন উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় নদ নদীর পানি আরও বাড়তে পারে। মাসুদ রানা, এটিএন বাংলা। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ভোরের সাপাহারের আদালততলা সীমান্তের 244 এমপি পিলার এলাকায় ঘটনা ঘটে। বিজিবি জানায়, বিএসএফ এর সদস্যরা ওই 9 জনকে বাংলাদেশের ভেতরে ঢোকানোর চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। বর্তমানে এসব মানুষ দুই দেশের সীমান্তের শূন্য রেখা বা নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন এবং নজরদারি জোরদার করা হয়েছে। দিনাজপুর সদর উপজেলার বনতারা গিলাবাড়ি সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় 4 জনকে আটক করেছে এলাকাবাসী। তাদের আনসার ভিডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরে 29 বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নেয়। আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়। ফুটবল মাঠে একেই বলে রাজার মতো ফিরে আসা। তীব্র সমালোচনা আর ট্রলের জবাব দিতে ক্রিস্টিয়ানো রোনালদো সময় দিলেন মাত্র 1 ম্যাচ। মহাতারকার জোড়া গোলে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানকে 5-0 ব্যবধানে বিধ্বস্ত করেছে পর্তুগাল। অন্যদিকে ঘানার বিপক্ষে গোল মিসের মহড়া দিয়ে অনাকাঙ্ক্ষিত এক বিশ্ব রেকর্ড গড়ল ইংল্যান্ড। আর পানামাকে 1-0 গোলে হারিয়ে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া। এদিকে কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে টিকিট কাটল কলম্বিয়া। বিস্তারিত রায়হান রাসেলের রিপোর্টে। এবারে বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে ড্রর পর ট্রলে ভাসছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সী এই মহাতারকাকে বলা হচ্ছিল দলের বোঝা, কিন্তু CR7 তো ফিনিক্স পাখি, ঘুরে দাঁড়াতে সময় নিলেন না। হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের 5-0 গোলের বড় ব্যবধানের জয়ে নিজে করলেন দুর্দান্ত জোড়া গোল। এই 2 গোলে লিখলেন নতুন ইতিহাস। টানা 6 বিশ্বকাপে গোল করার একমাত্র ফুটবলার তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপে 10 গোল করে ছাড়িয়ে গেলেন পর্তুগিজ কিংবদন্তি ইউসুবিকেও। 41 বছর 138 দিন বয়সে গোল করে গড়লেন সবচেয়ে বয়স্ক গোলদাতা ফুটবলারের রেকর্ড। রোনালদো প্রমাণ করলেন তার অভিধানে ফুরিয়ে যাওয়া বলে কোনো শব্দ নেই। সমালোচকদের মুখে ক্লুপ এঁটে তিনি অনন্য, অজয়। এদিকে বিশ্বকাপে আরও একটি গোলশূন্য ড্র করল ইংল্যান্ড। ঘানার বিপক্ষের ম্যাচটি বিশ্বমঞ্চে ইংলিশদের 13তম গোলশূন্য ড্র। এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে তাদের ধারের কাছে নেই কেউ। দ্বিতীয় সর্বোচ্চ 9টি ড্র ব্রাজিলের। এদিকে আন্তে বুদিমিরের একমাত্র গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। টানা 2 হারে বিদায় নিশ্চিত হয়ে যায় পানামার। বর্তমানে 4 পয়েন্ট করে নিয়ে এই গ্রুপের শীর্ষে ইংল্যান্ড এবং দ্বিতীয় স্থানে ঘানা, আর 3 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ রয়েছে ক্রোয়েশিয়া। রায়হান রাসেল, এটিএন বাংলা। এবারে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের মধ্যে প্রথমবারের মতো একটি ওয়ার পাওয়ার্স প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সিনেট। মঙ্গলবার পাশ হওয়া এই উদ্যোগের লক্ষ্য প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালানোর ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আনা। এর আগে এ ধরনের প্রস্তাব 10 বার উত্থাপিত হলেও অনুমোদন পায়নি। যদিও সিনেটের প্রস্তাবটি পাশ হলেও এটি কার্যকরে আরও কয়েকটি আইনগত ধাপ সম্পন্ন করতে হবে। ফলে এবারও প্রস্তাবটি আটকে যাওয়ার শঙ্কা থেকেই যায়। এদিকে ইরান সংক্রান্ত সামরিক ব্যয় মেটাতে এবং ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের মজুদ পুনর্গঠনে পেন্টাগন কংগ্রেসের কাছে আরও $80 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। ওদিকে সুইজারল্যান্ডে উচ্চ পর্যায়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইরান প্রাথমিক সমঝোতায় পৌঁছালেও পারমাণবিক কার্যক্রম পরিদর্শন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও অবরুদ্ধ তহবিল নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধের তুলে নেয়ার বিনিময়ে তেহরান তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তবে ইরান এই দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে জানায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে আটকে থাকা $12 বিলিয়ন অবরুদ্ধ তহবিল মার্কিন নিয়ন্ত্রিত এসক্রো অ্যাকাউন্টে রেখে শুধু মার্কিন কৃষি পণ্য ও ওষুধ কেনার শর্ত দেওয়া হলেও তেহরান তা নাকচ করে নিজস্ব অর্থ খরচ অধিকারের ব্যাপারে অনড় অবস্থান বজায় রেখেছে। এতে যুদ্ধবিরতি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া 3 শিশু ঢাকা বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 689। গত 24 ঘন্টায় সারা দেশে আরও 996 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে 93 জন। খাগড়াছড়ির রামগড়ের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের এক সদস্য নিহত হয়েছে।
সকালে উপজেলার তৈকাথান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের একটি টহল দল সেখানে পৌঁছালে সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ববিন ত্রিপুরা নামের ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের এক সদস্য নিহত হন। আহত অবস্থায় মংসানু মার্মা ওরফে জীবন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মরুপাড়া চৌমোহনী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য সুজন চাকমা নিহত হন। সুজন একটি দোকানে বসেছিলেন। এ সময় সশস্ত্র অবস্থায় কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার জন্য জনসংহতি সমিতির সন্তু গ্রুপকে দায়ী করেছে ইউপিডিএফ। রামগড় ও দীঘিনালা থানার পুলিশ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছে। 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে যে অভিযোগ তুলেছেন তা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল। তিনি বলেন, সরকার গঠনের পরপরই জামাতপন্থী এসব আইনজীবীদের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সরে যাওয়া উচিত ছিল। এতদিন পর এসে পদত্যাগের পেছনে দুরভিসন্ধি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তারা সরকারের স্বার্থ বিরোধী কাজ করেছেন কিনা তা খতিয়ে দেখতে অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানান বদরুদ্দোজা বাদল। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলে আপত্তি তুলে মঙ্গলবার পদত্যাগ করেন জামাতপন্থী 7 জন ডেপুটি এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। জেনারেল সাহেবকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই 4 মাস যে ওনারা কাজ করলেন, এরা সরকারের পক্ষে কাজ করেছে নাকি সরকারের বিপক্ষে স্যাবোটেজ করেছে? এই 4 মাসের যে যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইল যেন এরা একটু খোঁজখবর নিয়ে দেখে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ দ্রুত গঠন এবং প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গ্রাহকদের আমানত সুরক্ষায় 7 দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা জানান, ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে ব্যাংকিং খাত, শিল্প কারখানা ও সামরিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা জানান তারা। একই সঙ্গে আগামী 27 জুনের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশের গ্রাহকদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দেয় সংগঠনটি। এবারে অর্থ সংবাদ। কলন ও রেকটালের বিভিন্ন রোগের চিকিৎসার জন্য উপমহাদেশে প্রথম ও বিশ্বের মধ্যে দ্বিতীয় বিশেষায়িত কলোরেকটাল হসপিটাল ডাক্তার ফজলুল হক কলোরেকটাল হসপিটালের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের টি-শার্ট বিতরণ, কেক কাটা, র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হসপিটালের চেয়ারম্যান ও উপমহাদেশের পায়োনিয়ার কলোরেকটাল সার্জন প্রফেসর ডক্টর AKM ফজলুল হক ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর শাহিন মাহবুবা হক সহ অন্যরা। দিবস উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি সব টেস্টের উপর 35% মূল্য ছাড় দেওয়া হয়। হসপিটালে অভিজ্ঞ কনসালটেন্ট ও সার্জন আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি, মানসম্মত সেবার মাধ্যমে দেশি ও বিদেশি রোগীদের সেবা দিয়ে আস্থা ও বিশ্বস্ততার প্রতীকে পরিণত হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর খুলতে যাচ্ছে ওমান। এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য কোনো ধরনের ফি ছাড়াই করিডোরটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিরাপদ রাখতে কাজ করবে।
ওমান নিউজ এজেন্সি বলছে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের IMOর সাথে সমন্বয় করে নৌ চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। করিডরটি IMO এবং ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে। এদিকে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায় যুক্তরাষ্ট্র মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যেসব বিদেশি বাণিজ্যিক জাহাজ এই প্রণালী ব্যবহার করবে তাদের অবশ্যই ইরানকে টোল দিতে হবে। দীর্ঘ ৩.৫ দশকেরও বেশি সময় যুক্তরাষ্ট্রের ৬ জন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স 1 বিমানটিকে অবসরে পাঠানো হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের G7 সম্মেলন থেকে ফিরে এলে আকাশী নীল ও সাদা রঙের উড়োজাহাজটিকে বিদায় জানানো হয়। এদিকে কাতার সরকার থেকে পাওয়া $400 মিলিয়ন নতুন এয়ারফোর্স বিমান উন্মোচন করেছেন ট্রাম্প। তার ভাষায় গোটা হোয়াইট হাউসকে তুলে আনা হয়েছে নতুন এই উড়োজাহাজে। বিস্তারিত জানাচ্ছেন আদিব মাহমুদ। 1990 সালে সাবেক প্রেসিডেন্ট H.W. বুশের আমলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রধান নির্বাহীর জন্য সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত সুরক্ষিত বিমান এয়ারফোর্স 1 আমেরিকান এয়ারফোর্সের বহরে যুক্ত করা হয়। বিমানটির ভেতরে প্রেসিডেন্টের দৈনন্দিন কাজকর্ম করার জন্য ওভাল অফিসের আদলে সুযোগ সুবিধা রাখা হয়। এমনকি শত্রুপক্ষের মিসাইল হামলা প্রতিরক্ষায় এতে দুর্ভেদ্য দেয়াল তৈরি করা হয়। সিনিয়র বুশের পর বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ বা বুশ জুনিয়র, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং আবারও দ্বিতীয় মেয়াদে আমেরিকার 47তম প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় 36 বছর ধরে এই বিলাসবহুল বিমানটি ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ফ্রান্সে G7 সম্মেলন শেষ করে ট্রাম্প নিজ দেশে ফিরলে এয়ারফোর্স 1কে বিদায় জানান বর্তমান প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ট্রাম্পের সহকারী স্টিভেন চ্যাং প্যারিস সফরকেই সবশেষ উল্লেখ করে VC-25 জেটটির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বিদায়ী সংবর্ধনা জানান। এদিকে নানা বিতর্ক উপেক্ষা করে শেষ পর্যন্ত কাতার সরকারের $400 মিলিয়ন 747 বোয়িং বিমানটি উন্মোচন করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। Trump tonight unveiling his brand new Air Force One. মেরিল্যান্ডের জয়েন্ট বেস এন্ড্রুজে ট্রাম্প উড়োজাহাজটির উদ্বোধনে বলেন, এটি উড়ন্ত হোয়াইট হাউস অর্থাৎ বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং আধুনিক বাসভবনে থেকে তিনি যা যা করতে পারতেন তার সব সুযোগ সুবিধাই এই বিমানে রাখা হয়েছে। শুধু তাই নয়, আগের এয়ারফোর্স 1 আকাশী নীল ও সাদা রঙের হলেও ট্রাম্পের পছন্দ অনুযায়ী নতুন এই বিমানটিতে লাল, সাদা, নেভি ব্লু এবং সোনালী রঙের সন্নিবেশ ঘটানো হয়েছে। সবচেয়ে বড় বিষয়, গত প্রায় 1 বছর ধরে পেন্টাগন এতে নানা কারিগরি ফলিয়েছে, যাতে AI থেকে শুরু করে প্রযুক্তির সবশেষ সংযোজন করা হয়েছে, যেন এটি এ যাবৎকালের সবচেয়ে বিলাসী এবং ক্ষমতা সম্পন্ন জেট হিসেবে ভূমিকা রাখতে পারে। ধারণা করা হচ্ছে আসছে 4 জুলাই আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী ঘিরে এই অতুলনীয় উড়োজাহাজটি উদ্বোধন করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদিব মাহমুদ, ATN বাংলা। এবারে খেলার খবর। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ইরানের জন্য ভ্রমণ নিয়ম কিছুটা শিথিল করল যুক্তরাষ্ট্র। মিশরের বিপক্ষে ম্যাচের 2 দিন আগেই ভেন্যু সিয়াটলে যেতে পারবে এশিয়ার দলটি। আগে তারা মাত্র 24 ঘন্টার সময় পেত। বাড়তি এই সময় দলটির প্রস্তুতিতে সাহায্য করবে। তবে ম্যাচ শেষে তাদের মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্পে ফিরতে হবে। এর আগে বেলজিয়াম ম্যাচের পর লস অ্যাঞ্জেলেসের ড্রেসিং রুমে একটি হাতে লেখা চিঠি রেখে যায় ইরান। সেই চিঠিতে সকল প্রকার আতিথেয়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায় তারা। শেষ করার আগে বিআরবিকে সংবাদ শিরোনাম আরেকবার। গ্রীষ্মকালীন দাভোস সম্মেলন শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সাথে।
প্রধানমন্ত্রীর চীন সফরে বিনিয়োগ অবকাঠামো এবং বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা খাত। সামরিক সক্ষমতা বাড়ানোর মোক্ষম সময় বলছেন বিশ্লেষকদের। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তা, সুরমা, কুশিয়ার ও সোমেশ্বরী নদীর পানি। নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা, সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ভাঙন। নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ 9 জনকে বিএসএফ এর পুশিনের চেষ্টা, বিজিবির বাধা, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন। এবং সমালোচকদের জবাব দিয়ে স্বমহিমায় ফিরলেন রোনালদো। উজবেকিস্তানকে বিধ্বস্ত করল পর্তুগাল। গোলশূন্য ড্রয়ের রেকর্ড ইংল্যান্ডের, ভোরে মাঠে নামছে ব্রাজিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।